দেখো স্ক্রিন কি দেখা যায়? হ্যালো। জি স্যার, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা মর্টার চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমাদের প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার, আমরা মাড মর্টার পর্যন্ত পড়েছিলাম। জাস্ট আমাদের দুইটা টপিক বাকি আছে। আহ, আমি সেই দুইটা জিনিস শুরু করতেছি। তার মধ্যে একটা হচ্ছে প্রিপারেশন অফ সিমেন্ট মর্টার। এইটা আমি তোমাদের আগে একটু ভিডিওটা দেখাই। আমরা কিন্তু পড়েছিলাম কালকে যে আমাদের মর্টার কিন্তু বাইন্ডিং ম্যাটেরিয়ালের টাইপ অনুযায়ী ৩ রকম হতে পারে। তার ভিতরে একটা হচ্ছে সিমেন্ট মর্টার, লাইম মর্টার আর একটা হচ্ছে মাড মর্টার। তার ভিতরে সবথেকে কমন এবং ইফেক্টিভ হচ্ছে সিমেন্ট মর্টার, সবথেকে বেশি ইউজ করা হয়। এইটার প্রিপারেশনটা আমাদের পড়তে হবে যে এটা আসলে কিভাবে বানায়। তো তোমরা অলরেডি বুঝতেছো এটার ভিতরে সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে ফাইন অ্যাগ্রিগেট হিসেবে, সিমেন্ট থাকবে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে, আর ওয়াটার থাকবে। এটা বানানোর প্রসেসটা কি, সেইটাই এখানে 4টা পয়েন্ট আকারে বলা আছে। এটা পড়ার আগে আমরা ভিডিওটা দেখে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। আমি ভিডিওটা অন করলাম। নমস্তে। তো ফার্স্টে এটা কি বিছাইছে, এই জিনিসটা কি দেখতেছো তোমরা? এই জিনিসটা কি বিছাইছে মাটির উপরে ফার্স্টে? এটা কি স্যান্ড নাকি সিমেন্ট? স্যান্ড। আচ্ছা, সবার আগে কিন্তু স্যান্ড বিছাইতে হবে। হ্যাঁ, সিমেন্টটা আগে দিলে হয় না, মানে এটা নিয়ম আর কি। ফার্স্টে স্যান্ড দিতে হয়। স্যান্ডটা অবশ্য অনেক ময়লা থাকে, স্যান্ডটাকে ফার্স্টে পরিষ্কার করে নেওয়াটা বেটার। স্যান্ড পরিষ্কার করা দেখছো কখনো? স্যান্ড হচ্ছে নর্মালি তোমার পানির মধ্যে ডুবায় রাখে, এরপরে হচ্ছে যেইগুলা ইমপিউরিটিস থাকে বা অনেক ময়লা থাকে সেগুলো উপরের দিকে ভেসে ওঠে। তো ওই উপরের ইমপিউরিটিস গুলা পানি থেকে সরায় ফেলে জাস্ট নিচের যে স্যান্ডটা জমা হয় সেটেল করে সেইটাকেই নেওয়া হয় আর কি, ওই স্যান্ডটাই পরিষ্কার ধরা হয় আর কি। তো স্যান্ডটাকে বিছানোর পরে আমি একটু টেনে দেই, এরপরে হচ্ছে এটার উপর দিয়ে সিমেন্ট ঢালতে হয়। আচ্ছা, এখানে সিমেন্ট আর স্যান্ডের রেশিওটা এটা কিন্তু কাজের উপর ডিপেন্ড করতেছে। তোমাদের আমি গতদিন দেখাইছিলাম প্লাস্টারিংয়ে একরকম রেশিও হয়, পয়েন্টিংয়ে একরকম রেশিও হয়, মেসনরিতে একরকম রেশিও হয়, ফাউন্ডেশনে একরকম রেশিও হয়। ওই রেশিও অনুযায়ী কতটুকু লাগবে এটা কিন্তু হিসাব করা হয়, এবং এই হিসাবটা তোমরা নেক্সট সেমিস্টারে পড়বা আর কি, কোয়ান্টিটি সার্ভেইংয়ে। সেই হিসাবটা এখন দেখানো হচ্ছে না। ধরো একটা নির্দিষ্ট হাইটের, নির্দিষ্ট থিকনেসের এবং নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা ওয়ালে কত ভলিউম তোমার সিমেন্ট লাগবে, কত ভলিউম তোমার স্যান্ড লাগবে, পানি লাগবে, সেটা কিন্তু ওই হিসাব থেকে আসে আর কি। তোমরা এই 201-এ জাস্ট মিক্স ডিজাইনে রেশিওটা বের করাই কিন্তু শিখছো। পরিমাণ বের করা কতটুকু এটা তোমরা কোয়ান্টিটি সার্ভিং এ শিখবা। যাই হোক, তো যতটুকু সিমেন্ট লাগে ততটুকু সিমেন্ট দিয়ে জিনিসটাকে মেশানো হয়। টেনে দিই। স্যান্ড আর সিমেন্ট মেশানোর পরে বাকি থাকে শুধু ওয়াটার। যতটুকু ওয়াটার লাগবে তার পুরোটা প্রথমে দেয়া হয় না, ফার্স্টে অর্ধেকটা দেয়া হয়। অর্ধেক পরিমাণে পানি দিয়ে জিনিসটাকে মিশাবে, আবার সেমি ওয়েট একটা মিক্সে নিয়ে যাবে জিনিসটা।
এরপরে বাকি যেই পানিটা থাকে অর্ধেক, সেই পানিটা দিয়ে দিছি। সেই পানিটা দিয়ে মিশালে তুমি তোমার কনসিস্টেন্সি অনুযায়ী মর্টারটা পাবা আর কি। এটাই আর কি। তো এটা এখন পড়লেই বুঝতে পারবা যে ফার্স্টে কিন্তু আমাদের স্যান্ড দিতে হয়, যে স্যান্ড অ্যান্ড সিমেন্ট আর মেজার্ড ইন এ ড্রাই স্টেট অ্যান্ড স্প্রেড টু ইউনিফর্ম থিকনেস অন এ নন পোরাস প্ল্যাটফর্ম। তুমি যেই মাটির উপরে রাখতেছো সেটা অবশ্যই যেন নন পোরাস হয়। এবং দেখো যে সিমেন্ট ইজ স্প্রেড ওভার স্যান্ড, মানে স্যান্ডটা আগে বিছানো হয়, তার উপরে হচ্ছে সিমেন্টটা ছিটায় দেওয়া হয়। এরপরে হচ্ছে তোমার কতটুকু ওয়াটার লাগবে সেটা হিসাব করে, আর সেটার অর্ধেক পরিমাণ পানি, 1/2 অফ দ্যাট কোয়ান্টিটি ইজ স্প্রিঙ্কেলড অন দ্য অ্যাবভ ড্রাই মিক্স। ড্রাই মিক্সটার উপরে অর্ধেক পরিমাণে পানি তোমার দিতে হয়। দ্য মিক্সচার ইজ এগেইন টার্নড ওভার টুয়াইস অর থ্রাইস টু প্রিপেয়ার এ সেমি ওয়েট মিক্স। অর্ধেক পরিমাণ পানি দিলে তুমি একটা সেমি ওয়েট মিক্স পাবা। এরপরে বাকি পানিটা দিতে হয়, যে দ্য রিমেনিং কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সেমি ওয়েট মিক্স অ্যান্ড এগেইন দ্য হোল মিক্সচার ইজ টার্নড টুয়াইস অর থ্রাইস টু ফর্ম সিমেন্ট মর্টার অফ রিকোয়ার্ড কনসিস্টেন্সি। কতটুকু কনসিস্টেন্সি লাগে ওই পর্যন্ত নিয়ে যেতে হয় আর কি জিনিসটাকে। আর এখানে তোমার সিমেন্ট মর্টারটা তারপর রেডি ফর ইউজ। All the work done in cement mortar should be kept wet for about 15 to 21 days for curing by occasional sprinkling with water. Definitely তোমার মর্টারটা যখন রেডি হয়ে গেল, মর্টারটাকে কিন্তু সাথে সাথে ইউজ করতে হয় সিমেন্ট মর্টারটা, নাহলে কিন্তু সেট হয়ে যাবে। সো ওইটা তোমার ইউজ করার শেষে অবশ্যই 15 থেকে 21 দিন তাকে একটা কিউরিং এর উপরে রাখতে হবে, নাহলে কিন্তু হাইড্রেশন হবে না, বা সে কিন্তু তার যে বাইন্ডিং প্রপার্টি ম্যাক্সিমাম সেটা পারবে না করতে। সো প্লেসমেন্টের পরে 15 থেকে 21 দিন তোমাকে অবশ্যই কিউরিং করতে হবে। এই ছিল সিমেন্ট মর্টারের প্রিপারেশন। আমাদের আর একটা জিনিসই বাকি ছিল, সেটা হচ্ছে প্রিকশনস ইন ইউজিং মর্টার। কি কি প্রিকশনস নেওয়া লাগবে সেইটা। তো প্রথমে বলা আছে যে ব্রিক্স অর স্টোনস টু বি জয়েন্টেড বাই মর্টার, অর্থাৎ তুমি যদি ম্যাসনরিতে ব্রিক জয়েন্ট করতে চাও মর্টার দিয়ে, অবশ্যই তোমাকে প্রায় 12 ঘন্টা মতো তোমার ব্রিককে সোক করে রাখতে হবে ব্যবহারের আগে। এটা কেন রাখতেছে বলতে পারবা? 12 ঘন্টা সোক করে রাখার কারণটা কি? মর্টার ব্যবহারের আগে 12 ঘন্টা সোক করে রাখতে হয়, কারণটা বলতে পারবা? তোমরা কি শুনতেছো? মোটরের থেকে পানিটা যাতে ব্রেক শুষে না নেয়। হ্যাঁ, মর্টার এখানে কিন্তু তোমার ব্রিক কিন্তু প্রচুর পানি অ্যাবজর্ব করে। সো তুমি যখন মর্টারের পানিটা হিসাব করে দিবা, তখন মর্টার প্লেসমেন্টের সময় তুমি যদি ব্রিককে সোক না করো, তাহলে কিন্তু ব্রিকটা অনেকখানি মর্টার থেকে পানি নিয়ে নিবে। ওই পানিটা কিন্তু মর্টারের ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে, অথবা মর্টারের হাইড্রেশনে হেল্প করে। সো ওই পানিটা নিয়ে নিলে কিন্তু মর্টার তার অপটিমাম যেই প্রপার্টি শো করার কথা সেটা শো নাও করতে পারে। এই জন্য অবশ্যই আমাদের ব্রিককে বা স্টোনকে, আমি যেটাকেই জোড়া লাগাই না কেন মর্টার দিয়ে, আমাকে আগে থেকেই জিনিসটাকে সোক করে রাখতে হবে 24 ঘন্টা। আফটার প্রিপারেশন অফ মর্টার, ইট শুড বি ইউজড at destined place at its destined place as early as possible। অর্থাৎ আমি বললাম যে মর্টার বানানোর সাথে সাথে ইউজ করাটা ভালো, তবে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে উইদিন 30 মিনিটস ফর সিমেন্ট মর্টার। মোটামুটি 30 মিনিটসের মধ্যেই তোমাকে জিনিসটাকে প্লেস করে দিতে হবে পানি অ্যাড করার পরে, কারণ এর মধ্যে জিনিসটা কিন্তু এরপরে সেটিং হয়ে যেতে পারে বা ওয়ার্কেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তোমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাকে জিনিসটাকে ইউজ করে ফেলতে হবে। মর্টার শুড বি স্টিফ বাট ওয়ার্কেবল। এটা তো আমরা গুড মর্টারের বৈশিষ্ট্যই পড়েছি যে আমাদের জিনিসটাকে স্টিফও হতে হবে, অ্যাট দ্য সেম টাইম সেটাকে ওয়ার্কেবলও হতে হবে। দ্যাট ইজ ইট শুড বি অ্যাজ স্টিফ অ্যাজ পসিবল উইদাউট অ্যাফেক্টিং ইটস কনভিনিয়েন্স ইন ইউজ। এটাকে যতটা সম্ভব স্টিফ করতে হবে, যেন তোমার কাজের মধ্যে সুবিধা রেখেই শক্ত করা হয় জিনিসটাকে। অর্থাৎ তোমার ওয়ার্কেবিলিটিকেও হ্যাম্পার করবে না, প্লেসমেন্টেও হ্যাম্পার করবে না, আবার জিনিসটা স্টিফও থাকবে। আর এটাকে অবশ্যই তোমার 2 থেকে 3 সপ্তাহ কিউরিং করতে হবে, না হলে অপটিমাম প্রপার্টি পাবা না। সো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ। এটা অবশ্য গতদিন শেষ হইতো, বাট আমাদের ক্লাসটা 10 মিনিট লেটে শুরু হয়েছিল দেখে শেষ হয় নাই। তো তোমরা এই চ্যাপ্টারটা পড়ে ফেলো, একদম ছোট। আমরা আমাদের আজকে নতুন চ্যাপ্টারে যাই, আমাদের একটা চ্যাপ্টারই বাকি আছে।
আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে পেইন্ট চ্যাপ্টার। তোমরা পেইন্ট কোথায় পড়ছিলা এর আগে? কেমিস্ট্রিতে পড়ছিলাম। 1 এর কেমিস্ট্রিতে পড়েছিলা, সেখানে তোমরা কি কি পড়েছিলা মনে আছে কিছু? স্যার জাস্ট উপাদান পড়ছিলাম, কিভাবে তৈরি করা হয় এই পর্যন্ত। আচ্ছা, তোমরা মনে হয় পড়ছিল যে বেস, ভেহিকল, পিগমেন্ট, জি এগুলো স্যার, পড়ছিল এগুলো মনে স্যার। হয়। আচ্ছা, আমরা আসলে এখানে পেইন্ট সম্পর্কে খুব বেশি পড়বো না। আমরা যতটুকু কনস্ট্রাকশনের পারপাজে আমাদের যতটুকু লাগবে আর কি, আমরা ততটুকুই পড়বো। আমরা প্রথমে পেইন্টের কিছু বেসিক জিনিসপত্র পড়বো, যেমন একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য কি, তারপরে পেইন্টের যেই উপাদানগুলো আছে সেগুলো পড়বো এবং তাদের ফাংশন সম্পর্কে জানবো। বেস, তারপর তোমার পিগমেন্ট, ভেহিকেল, তারপরে তোমার ড্রায়ার, থিনার, হ্যাঁ, এগুলো হচ্ছে উপাদান। এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা পড়বো, এদের কাজ কি পেইন্টের ভিতরে সেটা পড়বো। এরপরে আমরা কয়েক ধরনের পেইন্ট সম্পর্কে আলোচনা করব, যেগুলো কনস্ট্রাকশনে ইউজ করা হয় এবং ওগুলা কি কি দিয়ে তৈরি এবং ওগুলার কোথায় ইউজ করা যেতে পারে, কোথায় ইউজ করা যাবে না, তাদের লিমিটেশনস এবং ফাংশনস গুলো পড়বো। এবং লাস্টে হচ্ছে পেইন্ট করার আগে তোমার যে বিভিন্ন কোট দিতে হয় সেটা সম্পর্কে পড়বো এবং বার্নিশ সম্পর্কে পড়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। আমরা তোমাদের বলেছিলাম এক্সট্রা ক্লাস লাগবে, তো নেক্সট উইকে তো বললা রবিবারে, তো রবিবারে একটা এক্সট্রা ক্লাস হবে। তারপরও যদি শেষ না হয় তাহলে হয়তো আর একটা এক্সট্রা ক্লাসও লাগবে। তো আমরা শুরু করি আস্তে আস্তে। আমি তোমাদেরকে ফাহাদ স্যারের স্লাইডটাই দেখাচ্ছি। ফাহাদ স্যারের এই স্লাইডটাই হালকা পাতলা মডিফিকেশন করা আছে, মানে আমি নিজেও করছি, কিছু জিনিস অ্যাড করা আছে, তো সেটা আমি তোমাদের শো করতেছি। ফার্স্টে হচ্ছে পেইন্ট কাকে বলে। তো এখানে একটা সংজ্ঞা দেয়া আছে, দেখো যে পেইন্ট ইজ এ ফ্লুইড usually of solid pigment in a liquid vehicle that dries to form a continuous solid film when spread over a surface or substrate and underlying surface or layer. এখানে দেখো যে পেইন্ট সম্পর্কে বলা হচ্ছে যে পেইন্টের একটা উপাদান কিন্তু ভেহিকেল এবং পিগমেন্ট। তোমরা জানো যে এর ভিতরে ভেহিকেলটা থাকে কিন্তু লিকুইড ফরম্যাটে, অর্থাৎ তোমার পুরো পেইন্টটাকে যে লিকুইডিটি প্রোভাইড করতেছে এটার জন্য একটা মেইন রিজন কিন্তু এই ভেহিকেলটা, আর পিগমেন্টটা হচ্ছে কালার প্রোভাইড করে। সো এই লিকুইড ভেহিকেল এবং এই পিগমেন্ট এছাড়া আরো অনেক কিছু আছে, বেস, থিনার বা ওগুলো সম্পর্কে এখানে লেখা হয় নাই। তো এই জিনিসটা সমন্বয়ে গঠিত, এটা তোমার একটা সলিড ফিল্ম, থিন ফিল্ম তৈরি করে। এটা তুমি যেখানে লাগাবা, যেখানে প্লেস করবা সেখানে সলিড ফিল্মটা তৈরি হবে। এখানে ওই কথাটাই বলা হচ্ছে। এবং এখানে কিন্তু বলা আছে যে অর সাবস্ট্রেট অ্যান্ড আন্ডারলাইং সারফেস অর লেয়ার। আমরা কিন্তু অনেক সময় পেইন্টকে একটা লেয়ারে দেই না, অনেক সময় অনেকগুলো লেয়ারে প্রোভাইড করি। যেমন তোমার কোনো একটা জায়গায় পেইন্ট করলে কিন্তু সেখানে বিভিন্ন কারণে একটা লেয়ার কিন্তু দেয়া হয় না পেইন্টে, 2, 3, 4টা লেয়ারও কিন্তু দেয়া হয়। আমরা সেটা পড়বো লাস্টের দিকে আর কি এই চ্যাপ্টারে, যে একটা পেইন্ট করার আগে কোনো একটা সারফেসে আমাদের কয়টা লেয়ার প্রোভাইড করতে হয়। আমাদের ফার্স্টে থাকে একটা প্রাইমার, তারপরে একটা সেকেন্ডারি কোট দিতে হয়, তারপরে হচ্ছে ফাইনাল একটা ফিনিশিং টাচ দিতে হয়। মানে একটা লেয়ারে পেইন্ট করা হয় না কিন্তু ভালো জায়গায়, এটা আমি বলতেছি আর কি। এই দুইটা সমন্বয়ে গঠিত এবং এই দুইটা মিলে একটা থিন ফিল্ম তৈরি করে, সলিড ফিল্ম, যেটা আস্তে আস্তে ড্রাই আপ হয়। ড্রাই আপ হয়ে তোমার যে সারফেসটা আছে সেই সারফেসে একদম এটার সাথে পার্মানেন্টলি লেগে থাকে এবং এইটা তোমার সারফেসে কি কি প্রোভাইড করে, এটা একটা সৌন্দর্য প্রোভাইড করে, এটা তোমার একটা হালকা একটা প্রোটেকশন তোমাকে দিচ্ছে, মাঝে মাঝে এটা ফায়ার রেজিস্ট্যান্সেও হালকা হেল্প করে থাকে। সেটা আমরা এই নেক্সট স্লাইডে দেখবো আর কি, যে পেইন্ট করার অবজেক্টিভটা কি আসলে। তো ফার্স্টে মূলত যদি একটু বলি তোমাদের, পেইন্ট করার অবজেক্টিভ হচ্ছে এই এটার কথা চিন্তা করো, বাম সাইডের ছবিটা, এই বিল্ডিংটাতে কোনো ধরনের কোনো কালার নাই, আর সেম বিল্ডিংটাতে যখন আমি কালার করলাম তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। সো এটার মূল কাজ কিন্তু এস্থেটিক্যালি তোমাকে একটা মানে চমৎকার একটা ভিউ দিচ্ছে আর কি। তো এই উদ্দেশ্যেই কিন্তু আমরা প্রিন্ট করি। আর এছাড়াও সে হালকা পাতলা তোমার মাঝে মাঝে তোমার এটা কিছুটা প্রোটেক্টিভ লেয়ার আকারে কাজ করে, বাট মেইন উদ্দেশ্য কিন্তু যেন এটাকে ভালো দেখা যায়। এখানে বলা আছে দেখো যে টু প্রোটেক্ট দ্য ম্যাটেরিয়াল ফ্রম ডিস্ট্রাকটিভ অ্যাকশন অফ অ্যাটমসফিয়ার, হার্মফুল গ্যাসেস অ্যান্ড ভ্যাপরস। অর্থাৎ তোমার সব রকমের ইয়া থেকে তোমাকে অ্যাটমসফিয়ারের যেই এক্সপোজার হওয়ার কথা, যেই
জিনিসগুলা থেকে মাঝে মাঝে দেখবা যে কিছু পেইন্ট আছে যেই পেইন্টগুলো কিন্তু আমরা স্টিলে ইউজ করি বা স্টিল কনস্ট্রাকশনে ইউজ করা হয়, সেই পেইন্টগুলো কিন্তু তোমার অ্যাটমসফিয়ার থেকে যেই হ্যাম্পার আসতে পারে তার ভিতরে বা তার ভিতরে করোশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে, এগুলো কিন্তু টোটালি দূর করতেছে। শুধু যে সৌন্দর্য প্রোভাইড করতেছে তা না, মেইনলি দিচ্ছি আমরা সৌন্দর্যের জন্য, বাট এর পাশাপাশি বিভিন্ন ডিস্ট্রাকটিভ অ্যাকশন বা কেমিক্যাল থেকে আমাদের স্ট্রাকচারকে বাঁচাচ্ছে সোজা কথা। আর টু ডিলে দ্য অ্যাকশন অফ ফ্লেমস ইন কেস অফ ফায়ার্স, তো ফায়ারটা যখন আমাদের আসে স্ট্রাকচারগুলোতে তখন কিন্তু ওইটা প্রোপাগেশনে কিছুটা হলেও স্লো করে দিবে তোমার এই পেইন্ট সারফেসটা, অর্থাৎ পেইন্ট সারফেসটা থাকার কারণে হালকা কিছুটা স্লো ডাউন হয়ে তোমার ফায়ারটা প্রোপাগেট করবে। তো এটা একটা সুবিধা বলা যেতে পারে। টু গিভ এ স্পেসিফিক ট্রিটমেন্ট টু ইম্পার্ট দ্য ডিজায়ার্ড অ্যাপিয়ারেন্স টু এ স্ট্রাকচার, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের স্ট্রাকচারটাকে একটা বেটার অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য আমরা আমাদের স্ট্রাকচারে পেইন্ট করে থাকি। এটা হচ্ছে এই তিনটার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট মূলত। টু ইম্পার্ট প্রপার্টি অফ করোসিভ রেজিস্ট্যান্স টু মেটাল, তো মেটাল স্ট্রাকচারে আমরা কিন্তু পেইন্ট করে থাকি শুধুমাত্র করোশনটাকে, শুধুমাত্র অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্যই না, করোশনটাকেও দূর করার জন্য। সো আমাদের এই পেইন্ট করার উদ্দেশ্যই কিন্তু এইটা মূলত, যে তোমাকে একটা বেটার অ্যাপিয়ারেন্স দিবে, একই সাথে তোমার স্ট্রাকচারে মাইনর কিছু প্রোটেক্টিভ কিছু ইয়াও তোমাকে দিবে আর কি, অ্যাডভান্টেজও তোমাকে দিবে। একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য কি? একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য একটু আমরা পড়ি, যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড পেইন্ট। গুড কাভারিং পাওয়ার পার ইউনিট অফ পেইন্ট। গুড কাভারিং পাওয়ার পার ইউনিট অফ পেইন্ট মানে বোঝাচ্ছে তুমি যে পেইন্টটা বানাবা, যেই সারফেসে অ্যাপ্লাই করবা, মানে অল্প পরিমাণ পেইন্ট দিয়ে অনেক জায়গা যদি কভার করতে পারো, সেটা একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য। মানে ধরো যে তুমি একটা দেয়ালে পেইন্ট করবা, কিন্তু তুমি যে পেইন্ট মিক্সচারটা বানিয়েছো, তো সেইটা তুমি ব্রাশ দিয়ে যখন অ্যাপ্লাই করতেছো, তখন যদি সেটা মানে একটুখানি জায়গা কভার করতে অনেকখানি পেইন্ট লাগে, তাহলে কিন্তু তোমার কস্ট অনেক বেড়ে যাবে, আর সেটা কিন্তু কনসিস্টেন্ট নাও হতে পারে। সো এই জন্য সেইটার কনসিস্টেন্সি ঠিক রেখে যেন একটা গুড কাভারিং পাওয়ার তোমার থাকে, একই সাথে তোমার পেইন্টটা যেন আবার খুব বেশি পাতলা না হয়ে যায়, এটাও তোমার মাথায় রাখতে হবে। তো এটা একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য, যে একটা গুড কাভারিং পাওয়ার থাকতে হবে। ইজি অ্যান্ড ফ্রি অ্যাপ্লিকেশন অন সারফেস, যেই পেইন্টটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবা, সেই পেইন্টটা কিন্তু ইউজারের কাছে ততটা ইজি হবে এবং ইউজারের কাছে ততটা ব্যবহারযোগ্য হবে। সো ইজি অ্যান্ড ফ্রি অ্যাপ্লিকেশন, এটাও তোমার মাথায় রাখতে হবে। ইট শুড ফর্ম এ থিন ফিল্ম অফ ইউনিফর্ম থিকনেস। তুমি যে এই পেইন্টটা অ্যাপ্লাই করতেছো, সেটা যেন অবশ্যই ইউনিফর্ম থিকনেসে থাকে। পেইন্ট অ্যাপ্লাই করার কিন্তু বিভিন্ন ওয়ে আছে, তুমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, তুমি স্প্রে দিয়ে অ্যাপ্লাই করতে পারো, স্প্রে পেইন্টিং আছে, অনেকভাবে পেইন্ট অ্যাপ্লাই করা যায়। সো তুমি যেভাবে অ্যাপ্লাই করো না কেন, তোমার সারফেসে যেন একটা থিন ফিল্ম তৈরি হয়, প্রথমে আমরা দেখলাম, সেটা যেন ইউনিফর্ম থিকনেসে হয়, এটা মাথায় রাখতে হবে। সেটার থিকনেসটা ইউনিফর্ম হতে হবে। রেজিস্ট্যান্স টু ওয়েদারিং অ্যাকশন, এটা তো অবশ্যই একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য, যে যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় সেটা যেন টিকে থাকে। ধরো তুমি একটা এক্সটেরিয়র সারফেসে পেইন্ট অ্যাপ্লাই করলা, তোমার সেখানে মনে করো প্রচুর রোদ আসলো, ওয়েদারিং অ্যাকশন বা বৃষ্টি আসলো, তোমার পেইন্টটা ডিসকালার হয়ে গেল, সো ওটা একটা ভালো পেইন্ট কখনোই না। শুড নট শো এনি ক্র্যাক অন ড্রাইং, পেইন্টও কিন্তু ড্রাই হয়েই কিন্তু জিনিসটা শক্ত হয়, অর্থাৎ এখানে তোমার পেইন্ট অ্যাপ্লাই করার পর তোমার পেইন্টটাকে কিন্তু ড্রাই হতে হয়। সো ড্রাইং এর সময় অনেক সময় দেখা যায় যে পেইন্টে ক্র্যাক দেখা যায়, সো একটা ভালো পেইন্টে কখনোই ক্র্যাক করবে না, এটা এখানে বলা আছে। ইট শুড ফর্ম এ হার্ড অ্যান্ড ডিউরেবল সারফেস, অর্থাৎ ড্রাইং এর পরে যে সারফেসটা তুমি পাচ্ছ, সেটাকে অবশ্যই হার্ড এবং ডিউরেবল হতে হবে, যে কোনো একটা ঘষা দিলা পেইন্ট উঠে গেল। সো এটা যতটা শক্ত হবে সারফেসটা, পেইন্টার যে থিকনেসে তুমি অ্যাপ্লাই করছো সেই পেইন্টটা তত বেটার। ইকোনমিক্যাল টু স্যুট দ্য টাইপ অফ ওয়ার্ক, অবশ্যই এটা কি ইকোনমিক্যাল হতে হবে। সব মিলে আমি যদি একটু সামারি করি, একটা ভালো পেইন্টের বৈশিষ্ট্য কি কি থাকা উচিত, যে এটার একটা গুড কাভারিং পাওয়ার থাকতে হবে, এটা ইজিলি অ্যাপ্লিকেবল হতে হবে, এটা ইকোনমিক হতে হবে, এটার যে থিন ফিল্মটা অ্যাপ্লাই করতেছো সেটা যেন একদম ইউনিফর্ম থিকনেসে হয়, এটা অবশ্যই ওয়েদারিং অ্যাকশনে যেন সব রকম রেজিস্ট্যান্স প্রোভাইড করতে হবে, সেটা হতে হবে, এবং এইটা ড্রাই আউট হওয়ার সময় কোনো ধরনের ক্র্যাক ধরা যাবে না, ক্র্যাক হতে পারবে না, আর এটাকে অবশ্যই হার্ড এবং ডিউরেবল হতে হবে। এই ছিল একটা ভালো পেইন্টের
ক্যারেক্টারিস্টিক্স। এবার আসো আমরা যদি এদের কম্পোজিশন সম্পর্কে বলি, যে পেইন্টের ভিতরে কি কি থাকবে। তার ভিতরে অলরেডি তোমরা এটা পড়ে আসছো, সো আমরা এটা আরেকটু দেখবো যে একটা পেইন্টের ভিতরে বেস থাকে, ভেহিকেল থাকে, পিগমেন্ট থাকে, ড্রায়ার থাকে, থিনার থাকে। এদের ভেতরে তোমার মাস্ট ওই উপরের জিনিসপত্রগুলো থাকবেই, যেমন বেস, ভেহিকেল, পিগমেন্ট, এটা থাকবেই। আর তুমি যদি ড্রায়ার আর থিনার না দাও, পেইন্ট তৈরি হবে, তবে এই দুইটা কিন্তু আমরা একটা বিশেষ পারপাজে অ্যাড করতেছি। একটা হচ্ছে ড্রায়ার, নাম শুনেই বুঝতেছো যে এটা যদি তুমি অ্যাপ্লাই না করো, তোমার পেইন্ট ড্রাই আউট হতে অনেক সময় লাগে। তুমি এই তিনটা জিনিস দিয়ে পেইন্ট বানাতে পারবা, তবে তোমার সেই পেইন্টটা কিন্তু যখন ড্রাই আউট হবে সেটা অনেক লেন্দি প্রসেসে হবে, অনেক সময় লাগবে। আমরা কিন্তু চাই পেইন্টটা অ্যাপ্লাই করার সাথে সাথেই যত দ্রুত সম্ভব সেটা যেন ড্রাই আউট হয়ে যায়। না হলে কি হবে, ধরো তুমি পেইন্ট করলা, 5-6 ঘন্টা পরে এসে তুমি ওখানে হাত দিলা, তোমার হাতের ছাপ পড়ে যাবে, অথবা তুমি একটু ঘষা দিলা, উঠে যাবে পেইন্টটা, কারণ ড্রাই আউট হয় নাই প্রপারলি। সো আমরা কিন্তু আর্লি করতে চাই সবকিছু, তো ড্রায়ার দিলে তোমার এই কাজটা আর্লি হবে। এবং সকল গুড কোয়ালিটির পেইন্টে কিন্তু ড্রায়ার থাকে, কারণ ন্যাচারালি পেইন্ট ড্রাই আউট হতে কিন্তু অনেক সময় লাগে। থিনার, এটা হচ্ছে তোমার জিনিসটাকে, এই টোটাল যে জিনিসগুলো দিচ্ছ এর ভেতরে কিন্তু সলিড ফরম্যাটে থাকে বেসটা, পিগমেন্টটা, আর ভেহিকেলটা কিন্তু থাকে লিকুইড ফরম্যাটে। সো এই সব কিছুর কনসিস্টেন্সিকে ইউনিফর্ম কনসিস্টেন্সিতে নিয়ে যাওয়ার জন্য মাঝে মাঝে আমরা সলভেন্ট আকারে থিনার ইউজ করে থাকি। থিনারের কাজটা কি, তোমার ডিজায়ার্ড কনসিস্টেন্সিতে তোমার এই পেইন্টটাকে নিয়ে যাওয়া। যে ফর্সে তুমি একটা পেইন্ট বানানা ম্যানুয়ালি, সেই পেইন্টটা ধরো অনেক ঘন হয়ে গেছে, সো কি করতে হবে, তোমাকে কিছুটা লিকুইড জিনিস বাড়াতে হবে, সো তুমি কিছুটা থিনার অ্যাড করে দাও। অনেক টাইপের থিনার আছে, থিনারের কাজটা মূলত তোমার ডিজায়ার্ড কনসিস্টেন্সি প্রোভাইড করা। সো তোমার কনসিস্টেন্সি লাগতেছে না, তাহলে থিনার দরকার নাই, এটাই। এখন আমরা এটা ডিটেইলস আমরা একটু পড়বো। আমরা ফার্স্টে একটু বেস সম্পর্কে দেখব। আমাদের মূলত বেইজের ফাংশনটা কি এবং কি কি টাইপের বেইজ আছে সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট ফর্মিং ইটস বডি অর মেইন বাল্ক। আমাদের পেইন্টের ভিতরে আমরা যে 6টা জিনিস দেখলাম, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রধান যে উপাদান সেটা হচ্ছে বেস। এবং মেইন বাল্ক মানে বোঝানো হচ্ছে যে তোমার পেইন্টের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে এই বেসটা। একটা নর্মাল পেইন্টে মোটামুটি কিন্তু 40% বেস থাকে, যেটা কিনা অন্য সকল ইয়ার থেকে বেশি। অর্থাৎ তোমার পেইন্টের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কিন্তু বেস। তো বেইজের কাজটা কি আসলে, এখানে আমি আরেকটু ব্রড ডেফিনেশন আছে, একটু দেখো যে এ বেস ইজ এ সলিড সাবস্টেন্স in a fine state of division and it forms the bulk of the paint. It forms the bulk of the paint মানে ম্যাক্সিমাম পোর্শনটাই তৈরি করে হচ্ছে একটা পেইন্টের এইটা, মানে 40% মতো থাকে হচ্ছে তোমার বেস। আর একটা বেস এটা কিরকম, মানে এটা কিন্তু আসলে সলিড সাবস্টেন্স এবং এটা কিন্তু ফাইন স্টেট আকারে থাকে, যেমন ছবিতেই দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিসের পার্টিকেল সাইজ কিন্তু অনেক ছোট এবং তারা খুবই ফাইন স্টেটে থাকতেছে, এবং এটা কিন্তু সলিড। তো এই বেজের কাজটা কি, ইট অলসো পজেসেস দ্য বাইন্ডিং প্রপার্টি। তোমার পেইন্টের মধ্যে যে বাইন্ডিং প্রপার্টিটা শো করা, সেই প্রপার্টিটাই কিন্তু মেইনলি বেস প্রোভাইড করতেছে। তোমার পেইন্টের সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে আটকে রাখার জন্য যেই ইয়াটা ইউজ করি আমরা, এলিমেন্টটা ইউজ করি, সেটাই কিন্তু বেস। যেমন আমরা কিন্তু জানি যে কংক্রিটের বাইন্ডিং ম্যাটেরিয়াল কিন্তু সিমেন্ট, সো এখানে কিন্তু বাইন্ডিং তোমাকে প্রোভাইড করতেছে বেসটা। কয়েকটা বেজের উদাহরণ দেওয়া আছে, দেখো জিঙ্ক হোয়াইট, হোয়াইট লেড, রেড লেড। তো জিঙ্ক হোয়াইট হচ্ছে এইটা, হোয়াইট লেড হচ্ছে এইটা, রেড লেড হচ্ছে এইটা। এগুলো কিন্তু আমরা মেইনলি পেইন্টে ব্যবহার করে থাকি বেজ হিসেবে। তো দেখো যে বেস ফর্মস অ্যান opaque layer to obscure the surface of the material to be painted. এই যে বেসটা একটা তোমার যে থিন ফিল্ম তুমি বানাবা আর কি, সেই ফাইনালি তুমি যেই লেয়ারটা পাবা বা যেই লেয়ারটা তুমি অ্যাপ্লাই করবা, সেই লেয়ারটা কিন্তু একটা ওপেক লেয়ার হবে, মানে সেই লেয়ারটা ট্রান্সপারেন্ট না, জিনিসটা একদম কি বলে এটাকে, মানে স্বচ্ছ না, জিনিসটা তোমার
একদম পেইন্ট করলে যেটা হয়, যেমন একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার দেখা যায় না। এবং টু অবসকিউর দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল টু বি পেইন্টেড, তুমি যেই জায়গায় অ্যাপ্লাই করতেছো যে স্ট্রাকচারে, পুরা জিনিসটাকে একেবারে অবসকিউর করে দিবে, মানে অস্পষ্ট করে দিবে। যেমন একটা আমরা কি করি, প্লাস্টার করা একটা কংক্রিট সারফেসে তুমি যখন অ্যাপ্লাই করবা পেইন্ট, ওইটার নিচে প্লাস্টার আছে না কি আছে কিন্তু কিছুই বোঝা যায় না, জাস্ট পেইন্টের উপরে যে চকচকে লেয়ারটা, গ্লসি লেয়ারটা, সেটাই দেখা যায়। সো বেজ আলটিমেটলি এটাই প্রোভাইড করতেছে। আচ্ছা, এ লেড পেইন্ট, এখানে আমরা যেটা দেখলাম যে এখানে লেড টাইপের যেই বেজ আছে সেটাকে আমরা বলতেছি লেড পেইন্ট, যদি বেজ হিসেবে তুমি লেড ইউজ করো আর কি। A lead paint is affected by weathering action and is therefore not suited for final coats of paint. আমরা যেটা বললাম যে আমরা কিন্তু পেইন্টে অনেকগুলো কোটিং দেই। তো প্রথমে যেই একটা কোটিং দেওয়া হয়, এরপরে সেকেন্ডারি কোটিং থাকতে পারে, 3 নাম্বার কোট থাকতে পারে, লাস্টে আমরা একটা ফিনিশিং দেই, ফাইনাল কোট বলে সেটাকে। ফাইনাল কোট দেওয়ার সময় তুমি কখনোই বেজ হিসেবে লেড পেইন্ট ইউজ করতে পারবা না, কারণ এই লেড পেইন্ট ওয়েদারিং অ্যাকশনে ভালো না। এখানে বলা আছে কিন্তু জিনিসটা, কারণ এটা ওয়েদারিং অ্যাকশনে এফেক্টেড হয়। সো লেড পেইন্টকে তুমি কখনোই ফাইনাল কোটিং হিসেবে ইউজ করতে পারবা না, হোয়াইট লেড বা রেড লেড। তাহলে কোনটা ইউজ করতে পারবা? জিঙ্ক হোয়াইট। এই জিঙ্ক হোয়াইটটা আনএফেক্টেড বাই ওয়েদার বাট ইট ইজ কস্টলি, সো এটা কিন্তু বেটার ওয়েদারিং অ্যাকশনের জন্য। আর এই দুটাকে তুমি ফাইনাল কোট হিসেবে না দিতে পারলেও তুমি প্রাইমার হিসেবে বা সেকেন্ডারি কোট হিসেবে দিতে পারো। আর অ্যালুমিনিয়াম পেইন্ট, অ্যালুমিনিয়াম পাউডার, যেটা অ্যালুমিনিয়াম পাউডার ইজ ইউজড অ্যাজ এ বেস ফর অল অ্যালুমিনিয়াম পেইন্টস। অ্যালুমিনিয়াম পেইন্ট কি এটা সম্পর্কে আমরা পড়বো হয়তো, আজকে সময় পেলে আজকে, না হলে নেক্সট ক্লাসে। এগুলো সাধারণত মেটাল সারফেসে অ্যাপ্লাই করা হয় অ্যালুমিনিয়াম পেইন্ট। অ্যালুমিনিয়াম পেইন্টে এটা কিন্তু নর্মাল পেইন্ট থেকে কিছুটা আলাদা। সেখানে আমরা বেস হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি অ্যালুমিনিয়ামের পাউডার। অ্যালুমিনিয়ামের পাউডার ফর্মটা আর কি আমরা বেস হিসেবে ইউজ করে থাকি। আমি একটু সামারি করি। মেইনলি তোমাদেরকে এই চ্যাপ্টারটা কিন্তু একটু মুখস্থ টাইপের এবং একটু তোমাদের অন্যরকম, যেমন আগেরগুলো কনসেপচুয়াল ছিল বেশি। এই চ্যাপ্টারটা কিন্তু ম্যাক্সিমাম জিনিস একটু মনে রাখতে হবে, যেমন বেইজের উদাহরণগুলো কি কি এটা তোমাদের মনে রাখতে হবে। বেইজের কাজটা কি আসলে? বেইজের কাজ হচ্ছে বাইন্ডিং শো করা, বাইন্ডিং প্রপার্টি শো করা, আর তোমার ম্যাক্সিমাম জায়গাটাই বেজ দখল করে আছে। তোমরা এভাবে মনে রাখতে পারো, বি ফর বেস, বি ফর বাইন্ডিং, বি ফর বাল্ক। ঠিক আছে, এক্সাম্পলগুলো পড়বা, সেটার মধ্যে জিঙ্ক হোয়াইটের অসুবিধাটা কি, সুবিধাটা কি সেটা জানবা। হোয়াইট লেড থাকলে কি হবে, রেড লেড থাকলে কি হবে, সেটা এখানেই বলা আছে, এটা পড়বা। আর তোমার বেসটার কি ফর্মে থাকে, এটা কিন্তু একটা সলিড সাবস্টেন্স, একটা ফাইন স্টেটে থাকে। সো পড়ার সময় তোমাদের এভাবে পড়তে হবে যে বেইজের উদাহরণগুলো কি কি, বেইজের মূল কাজটা কি, এবং তারপর আর একটু ডিটেলস অ্যাড করে দিলাম, এবং নাম্বার দেখে অ্যান্সার করতে হয়। কিন্তু যদি মনে করো যে তোমার 2 নাম্বারে আসলো যে বেইজের ফাংশন আলোচনা করো, তখন কিন্তু তোমার এতগুলা পয়েন্ট না লিখলেও হবে, তুমি সংক্ষেপে লিখে দাও, উদাহরণগুলা দাও, তাহলেই কিন্তু হইলো আর কি। মানে মোটামুটি 4 লাইনে শেষ করলেই কিন্তু 2 নাম্বারের অ্যান্সার শেষ। আর তোমার হাতে যদি সময় থাকে তাহলে সবগুলা লিখলা, সমস্যা নেই। আর এটা কিন্তু আমি ক্লাসেও বলছি তোমাদেরকে, আর অনলাইন পরীক্ষা বা অ্যাসেসমেন্ট হলে তো তোমাদের মুখস্থর ব্যাপারটা থাকতেছে না, তো তখন কোশ্চেন কিন্তু ওই রকমই হবে, ওই অনুযায়ী তোমাকে লিখতে হবে আর কি। তাহলে এই গেল বেস। এরপর আমরা পড়বো হচ্ছে ভেহিকেল। তো ভেহিকেলটা অবশ্যই লিকুইড ফরম্যাটে থাকে। একই কথা যে ভেহিকেল সম্পর্কেও আমরা কিন্তু জানার চেষ্টা করব যে ভেহিকেলটা জিনিসটা কি আসলে, এবং ভেহিকেলের ফাংশনটা কি। সো দেখো, দ্য ফাংশন অফ ভেহিকেল is to contain all the materials of paint in liquid suspension. দেখো, আমাদের পেইন্টের যে মূল উপাদান সেগুলোর ভিতরে আমরা পড়লাম কিন্তু পিগমেন্ট একটা, আমরা এখনো পড়ি নাই, পড়বো একটু পরে। ওটা কিন্তু পুরাটাই সলিড, ফাইন সলিড আর কি। তারপরে একটু আগে আমরা বললাম বেস, সেটাও কিন্তু সলিড। এই যে সলিড জিনিসগুলোকে একটা লিকুইড সাসপেনশন আনার যে ব্যাপারটা, কারণ পেইন্টটা তো তোমার কি একটা, মানে আলটিমেটলি একটা মিক্সচার, যে মিক্সচারটা তুমি অ্যাপ্লাই করবা কোনো একটা সারফেসে, সেটাকে তো সলিড রাখলে হবে না। সামগ্রিক জিনিসটাকে লিকুইড সাসপেনশনে আনার জন্য যে কাজটা, সেটা কিন্তু করে থাকে মেইনলি ভেহিকেল। ঠিক আছে, and then to allow them to be applied in a form of thin film on the surface to be painted. অর্থাৎ সামগ্রিক জিনিসটাকে একটা লিকুইড সাসপেনশনে নিয়ে আসা, যেই লিকুইড সাসপেনশনটা তুমি যখন একটা সারফেসে অ্যাপ্লাই করবা, সেটা একটা থিন ফিল্ম তৈরি করবে,
তো সেই লিকুইড সাসপেনশনে নিয়ে যাওয়ার কাজটাই করতেছে হচ্ছে ভেহিকেল। ভেহিকেলের উদাহরণগুলো কি কি হতে পারে? মোস্ট কমন ভেহিকেল হচ্ছে লিনসিড অয়েল। লিনসিড অয়েলটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম পেইন্টের ভেহিকেল হিসেবে ইউজ করা হয়। লিনসিড অয়েল ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ভেহিকেল ইন দ্য মেকিং অফ পেইন্টস। ইট ইজ অবটেইনড ফ্রম ফ্লেক্স শিট। তো এটা আমরা কোথা থেকে পাই? এটা সিড থেকে পাই, সেটার সোর্স বলা আছে। এবং এইটা কিন্তু ম্যাক্সিমাম যে পেইন্ট আছে সেই পেইন্টের কিন্তু আমরা এটাই ইউজ করি। এছাড়াও আরো কিছু এক্সাম্পল এখানে আছে, যেটা এখানে বলা আছে যে কটন সিড অয়েল হতে পারে, নাট অয়েল হতে পারে। আর লিনসিড অয়েল কন্টেইনস, লিনসিড অয়েলের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তোমার অন্য যেই সলিড গুলো আছে সেগুলোকে একটা লিকুইড সাসপেনশন আনা, যেটা অলরেডি বললাম। আরেকটা কাজ হচ্ছে তোমার লিনসিড অয়েলটা কি করে, লিনসিড অয়েলটা তোমার অক্সিজেনকে, বাতাসে যে অক্সিজেন আছে সেটাকে কনজিউম করে, লিনসিড অয়েলটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে তোমার একটা যে থিন ফিল্ম তৈরি করার ব্যাপারটা সেটা করে ফেলে আর কি। মানে তোমার লিনসিড অয়েলটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তোমার একটা থিন ফিল্ম প্রোভাইড করে, হার্ডেন্স বাই ফর্মিং এ থিন ফিল্ম। এই টোটাল জিনিসটাকে লিকুইড সাসপেনশনে নিয়ে এসে জিনিসটাকে তো তোমার একটা লেয়ারে অ্যাপ্লাই করার পরে জিনিসটাকে তো মোটামুটি হতে হয়, একটা থিন ফিল্ম তৈরি করার মতো অবস্থা হতে হয়। এই জিনিসটা সে বাতাসের অক্সিজেনের সাথে রিয়াকশন করে তৈরি করে। তোমাকে যদি এখন বলা হয় যে পেইন্টের ড্রাইং প্রসেসটা আলোচনা করো, পেইন্টটা ড্রাই হয় কিন্তু এইভাবেই। লিনসিড অয়েল যেটা তুমি ভেহিকেল হিসেবে ইউজ করতেছো সেইটা অক্সিজেন কনজিউম করে একটা শক্ত লেয়ার প্রোভাইড করতেছে তোমার পেইন্ট সারফেসে। এখানে যদি তুমি ড্রায়ার ইউজ করো তাহলে এই রিয়াকশনটা ফাস্ট হবে, লিনসিড অয়েলের সাথে অক্সিজেনের রিয়াকশনটা ফাস্ট হবে। আর ড্রায়ার অ্যাপ্লাই না করলে এই থিন ফিল্মটা তৈরি হতে অনেক সময় লাগবে। সো ড্রায়ারের আমি বলছিলাম কিন্তু প্রথমে যে ড্রায়ার অ্যাড না করলেও পেইন্ট তৈরি হবে, কিন্তু ড্রাই আউট হতে অনেক সময় লাগবে। সো লিনসিড অয়েলের কাজটাই কিন্তু এইটা। সো তুমি যদি এখানে ড্রায়ার অ্যাপ্লাই করো তাহলে এই রিয়াকশনটা খুব ফাস্ট হবে, কারণ লিনসিড অয়েল যে অক্সিজেনটা কনজিউম করতেছে, তো বাতাসের যে অক্সিজেনটা থাকে সেটা কনজিউম করে এই থিন ফিল্মটা তৈরি করতে তার অনেক সময় লাগে, বা অনেক সময় যদি এনাফ পরিমাণ অক্সিজেনের প্রেজেন্স না থাকে সে কিন্তু এটা করতে নাও পারে। সো ভালো ভালো পেইন্টে ডেফিনেটলি ড্রায়ার থাকবে। সো এটা হচ্ছে ভেহিকেল। তো ভেহিকেল সম্পর্কেও এটাই পড়বা। এক্সাম্পল গুলা কিন্তু যেন মনে থাকে, এক্সাম্পল গুলা কিন্তু দিতে হয়। সো অফলাইন পরীক্ষা হলে এই চ্যাপ্টারটা কিন্তু একটা ভীতিকর অবস্থা তৈরি করে, কারণ তোমরা দেখবা একটু পরে শুরু হবে সবকিছুর মধ্যে এই এক্সাম্পল গুলাই মনে থাকে না, এবং কোনটার কি ফাংশন, এবং একটু জটিল লাগে আর কি জিনিসটা, মানে একটু মনে রাখার মতো একটা চ্যাপ্টার আর কি। এবার আমরা পড়বো হচ্ছে পিগমেন্ট। পিগমেন্টটা মূলত তোমার পেইন্টে কি করে? পিগমেন্টের মূল কাজ কিন্তু তোমার পেইন্টটার কালার প্রোভাইড করা। তোমার পেইন্টটা যে কোন কালারের হবে সেটা ডিপেন্ড করে পিগমেন্টের উপরে। So forms the coloring matter used for giving the required tint or shade to the paints. যেটা বললাম যে কালার প্রোভাইড করতেছে তোমার পেইন্ট। They are solids, তাদের ফর্মটাও কিন্তু সলিডস in a very fine state and usually of colloidal dimensions. Colloidal dimensions মানে খুবই ছোট পার্টিকেল সাইজ। কলয়েডাল পার্টিকেল আছে যেটা তোমরা পড়ছো মনে হয় কেমিস্ট্রিতে, তো সেগুলো পার্টিকেল সাইজ কিন্তু অনেক ছোট। তো খুবই ছোট পার্টিকেল সাইজের এগুলো হয়ে থাকে এবং এগুলো সলিড স্টেটে থাকে। These fine particles have a reinforcing effect on the tint on the thin film of paint. আমরা বললাম যে লিনসিড অয়েল ড্রায়ারের সাথে রিঅ্যাক্ট করে যে থিন ফিল্মটা তৈরি করবে, সেই থিন ফিল্মে একটা রিইনফোর্সিং ইফেক্ট প্রোভাইড করবে। অর্থাৎ পিগমেন্টের কাজ কিন্তু একটা না, দেখো পিগমেন্ট মেইনলি কালার প্রোভাইড করতেছে, সেটা ঠিক আছে। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ পিগমেন্ট করে, সেটা হচ্ছে তোমার লিনসিড অয়েল এবং অক্সিজেন রিয়াকশন করে যেই তোমার থিন ফিল্মটা তৈরি হলো, বা তুমি ফার্স্টে অ্যাপ্লাই করে যে থিন ফিল্মটা পাবা, এই থিন ফিল্মটাকে একটা রিইনফোর্সিং, অর্থাৎ তাকে একটা তাকে যদি তুমি ঘষা দাও সে যেন উঠে না যায়, অর্থাৎ তাকে একটা রিইনফোর্সিং একটা আলাদা করে তোমার যে একটা শক্ত করলো জিনিসটাকে, অর্থাৎ জিনিসটা শক্তি বৃদ্ধি করলো এরকম একটা ব্যাপার, অর্থাৎ এই থিন ফিল্মটাকে আরেকটু শক্ত করলো। এই কাজটা করে হচ্ছে পিগমেন্ট। তোমার যে থিন ফিল্মটা, সেই থিন ফিল্মে একটা রিইনফোর্সিং ইফেক্ট প্রোভাইড করে, এটাও এটার একটা গুরুত্বপূর্ণ কাজ। দ্য ড্রাইড ফিল্ম অফ লিনসিড অয়েল হ্যাজ এ টেন্ডেন্সি টু ক্র্যাক অন হার্ডেনিং, যেটা বলতেছিলাম যে আমাদের যে লিনসিড অয়েলটা আছে সেটা যখন রিয়াকশন করে থিন ফিল্ম তৈরি করে, সেটা কিন্তু
তার একটা টেন্ডেন্সি থাকে হার্ডেনিং এর সময় ক্র্যাক করার। সো এখানে এই পিগমেন্ট যখন তুমি অ্যাপ্লাই করতেছো, এটা রিইনফোর্সিং ইফেক্ট প্রোভাইড করার মাধ্যমে এই ক্র্যাকটাকে কিছুটা কমিয়ে দেয়। এই কথাটাই বলা আছে এখানে যে হোয়াইল পিগমেন্ট লেসেন্স দিস ক্র্যাকস। এরপর দেখো কি বলছে, দ্য বেস্ট পিগমেন্টস আর দোজ দ্যাট ডু নট চেঞ্জ কালার when exposed to heat, sun rays or acid laden atmosphere। অর্থাৎ যে সকল জায়গাতে তোমার হিট আসতে পারে, সানরাইজ আসতে পারে, অ্যাসিড আসতে পারে, এই সকল জায়গাতে যে সকল পেইন্ট কালার চেঞ্জ করে না বা ডিসকালার হয়ে যায় না, সেই সকল পিগমেন্টই কিন্তু বেস্ট পিগমেন্ট। মোস্ট পিগমেন্টস ফেইল টু স্যাটিসফাই দিস রিকোয়ারমেন্ট। সো খুব ভালো পেইন্ট না হলে এটা রাখা যায় না। অনেক সময় কেমিক্যাল অ্যাটাকের কারণে কিন্তু ডিসকালার হয়ে যায়, বা অতিরিক্ত সানরের কারণে অনেক দিন পরে দেখা যায় যে পেইন্টটা ডিসকালার হয়ে যায়। সো এটা কিন্তু ভালো বৈশিষ্ট্য না আর কি। কমন পিগমেন্টসের উদাহরণগুলো মাথায় রাখতে হবে, এই উদাহরণগুলো একটু মুখস্থ রাখো। ব্ল্যাক ম্যাগনেসিয়া, রেড লেড ক্রোম ফর গ্রিন কালার, প্রুসিয়ান ব্লু ফর ব্লু কালার, জিঙ্ক ক্রোম ফর ইয়েলো কালার। বিভিন্ন কালারের জন্য পার্টিকুলার পিগমেন্টের টাইপ, প্রত্যেকটা কিন্তু ফাইন আকারে থাকে আর কি। আর মেটালিক পেইন্ট গুলা যেগুলো আছে সেখানে মেটালিক পিগমেন্ট ইউজ করতে হয়, সেগুলোর উদাহরণ এখানে বলা আছে, যে পাউডার্ড ম্যাটেরিয়ালস লাইক অ্যালুমিনিয়াম, কপার আর ব্রোঞ্জ। সো এখানে তোমাদের এই পিগমেন্টের এক্সাম্পল গুলা এবং পিগমেন্টের ফাংশন হচ্ছে এই দুইটা, সেটা জানলেই আপাতত হচ্ছে আর কি। তোমরা কি 1-1 এইভাবে পড়ছিলা নাকি অন্য কিছু পড়ছিলা? কিছু কি মনে আছে 1-1 কিভাবে পড়ছিলা? স্যার এইরকমই পড়ছিলাম স্যার, আর অন্যরকম স্যার শীট দিয়ে দিয়েছিল তো ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আসলে এটা 1-1 তখনই যদি তোমাদের এই আমাদের কনস্ট্রাকশনে যতটুক লাগে এটা অনুযায়ী পড়ায় দেয়, তাহলে কিন্তু আর এই কোর্সে পড়া লাগে না জিনিসটা। তো জিনিসটা অনেক সময় যেটা হয় যে কেমিস্ট্রিতে ওইভাবে তোমার কনস্ট্রাকশন পারপাজে কতটুকু লাগবে সেটা দেখানো হয় না, এই জন্যই আর কি এই আমাদের কোর্সে পড়াতে হয়। তো পিগমেন্ট, এরপর আমরা পড়বো হচ্ছে ড্রায়ার। এটার ফাংশন কিন্তু অলরেডি বলে ফেলছি তোমাদেরকে, যে এইটা মূলত তোমার ড্রাইং এ হেল্প করে। যে থিন ফিল্মটা তোমার অ্যাপ্লাই করবা সেটাকে মূলত ড্রাইং এ হেল্প করে, বা ওই রিঅ্যাকশনটা তাড়াতাড়ি ঘটতে সহায়তা করে। দিস সাবস্টেন্স অ্যাক্সেলারেট দ্য রেট অফ ড্রাইং। দ্য ফাংশন অফ a dryer is to absorb oxygen from the air and supply it to linseed oil, which reacts with linseed oil and eventually hardens by forming a thin film। যেটা বললাম যে লিনসিড অয়েলের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে এর কাজ, ড্রায়ারের কাজ, যার কারণে তোমার জিনিসটা অ্যাক্সেলারেট, ড্রাইং এ কিছুটা অ্যাক্সেলারেশন আসবে, না হলে এটা লেট হবে। সো দিজ আর ইউজুয়ালি কম্পাউন্ডস মেটাল লাইক lead, ম্যাগনেসিয়া, কোবার dissolved in a volatile liquid। অর্থাৎ এইটা কিন্তু লিকুইড ফরম্যাটেই থাকে, ছবিটা যদি দেখো আর কি। সো এখানে এই যে ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো ভোলাটাইল লিকুইডের ভিতরে আমরা ডিজলভ করে কিন্তু ড্রায়ার তৈরি করি। এখানে দেখো ড্রায়ার হ্যাজ এ টেন্ডেন্সি টু ডিস্ট্রয় দ্য ইলাস্টিসিটি অফ দ্য পেইন্ট। পেইন্টের যে ইলাস্টিসিটি সেইটা ড্রায়ারটা নষ্ট করে দেয়। Therefore should not be used in excess, as this would cause the paint to peel off in scales। অর্থাৎ ইলাস্টিসিটি নষ্ট করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে ড্রায়ারের। সো ড্রায়ার যদি খুব বেশি ইউজ করো তাহলে তোমার পেইন্ট সারফেস থেকে উঠে আসার চান্স থাকবে। সো ড্রায়ারটাকে পরিমাণ অনুযায়ী আমাকে ইউজ করতে হবে। একটা মিক্স রেশিওতে যতটুকু ড্রায়ার প্রয়োজন ততটুকু ড্রায়ারই তোমার ইউজ করতে হবে, বেশি ইউজ করলে জিনিসটা কিন্তু খুলে আসার চান্স থাকবে। সো মূলত কিন্তু এটাই হচ্ছে ফাংশন। আর উদাহরণগুলো পড়বা, আর বেশি থাকলে কি হয় সেটা সম্পর্কে এখানে বলা আছে। এবার পড়বো আমরা থিনার। সো অলরেডি কিন্তু তোমাদের থিনার সম্পর্কে বলছি যে থিনারটা কিন্তু মূলত তোমার পেইন্টকে কনসিস্টেন্সি অনুযায়ী, তোমার রিকোয়ার্ড কনসিস্টেন্সি কতটুকু সেইটার জন্য থিনার ইউজ করা হয়। এটা না ইউজ করলেও পেইন্ট হবে, বাট এটা ইউজ করলে তুমি কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে। দ্য ফাংশন অফ এ সলভেন্ট ইজ টু মেক দ্য পেইন্ট থিন সো দ্যাট ইট ক্যান বি ইজিলি অ্যাপ্লাইড অন দ্য সারফেস। তো তোমার কনসিস্টেন্সি অনুযায়ী তুমি যে সারফেসে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেইটা নেয়ার জন্য আমরা এই সলভেন্ট আকারে কিন্তু থিনার ইউজ করতে পারি। ইট অ্যাক্টস এজ এ সলভেন্ট ফর দ্য পারপজ অফ থিনিং দ্য পেইন্টস। তো পেইন্টকে থিন করার জন্য, কনসিস্টেন্সি বেড়ে গেছে, তুমি থিনার অ্যাড করে জিনিসটাকে থিন করে দিচ্ছ, বা জিনিসটাকে কনসিস্টেন্সিটাকে কিছুটা কমিয়ে দিচ্ছ। অ্যান্ড দাস ইম্পার্ট দেম বেটার কভারিং পাওয়ার। সো
ডেফিনেটলি তোমার পেইন্টের কনসিস্টেন্সি যদি থিন হয় তো সেটা অবশ্যই একটা বেটার কাভারিং পাওয়ার দিবে। ইট অলসো গিভস প্রপার কনসিস্টেন্সি টু পেইন্টস, তো বললামই। আর মোস্ট কমন থিনিং এজেন্টস আর টারপেন্টাইন অ্যান্ড ন্যাপথা, এই দুইটা কিন্তু মোস্ট কমন উদাহরণ। দ্য থিনার ইভাপোরেটস অ্যান্ড ড্রাইস দ্য অয়েল কনসিকুয়েন্টলি, অর্থাৎ এই থিনারটা অ্যাপ্লাই করবা, কনসিস্টেন্সি পাবা, এরপরে এই থিনারটা ড্রাই আউট করে যাবে ড্রায়ারের হেল্প অনুযায়ী আর কি। সো এটা মূলত সলভেন্ট আকারেই কাজ করে তোমার পেইন্টে কনসিস্টেন্সি দেওয়ার জন্য। সো মূল যেই 5টা উপাদান, বেস, ভেহিকেল, পিগমেন্ট, থিনার এবং ড্রায়ার, এই 5টার উদাহরণ পড়বা, ফাংশন পড়বা, বেশি থাকলে কি হয়, কম থাকলে কি হয়, এগুলা পড়বা আর কি। সো আমাদের মূলত এলিমেন্টস গুলো শেষ। এর পরের পার্টে আমরা আসলে পড়বো বিভিন্ন রকম পেইন্ট সম্পর্কে যেটা কনস্ট্রাকশনে ইউজ করা হয়। তো এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেখা যাচ্ছে, অয়েল পেইন্ট, ওয়াটার পেইন্ট, অ্যালুমিনিয়াম পেইন্ট, সিমেন্ট পেইন্ট, ইমালশন পেইন্ট, এনামেল পেইন্ট, ডিস্টেম্পার, হোয়াইট ওয়াশ, অ্যান্টিকরোসিভ পেইন্ট, প্লাস্টিক পেইন্ট, বার্নিশেস। এগুলোর মধ্যে আমরা দেখি কয়টা পড়া যায়। তো তোমরা এর মধ্যে কোনটা পড়ছো? 1-1 কয়েকটা পড়ার কথা তোমাদের। স্যার অয়েল পেন্টটা পড়া হয়েছে স্যার, তারপরে স্যার অয়েল পেইন্ট, প্লাস্টিক পেইন্ট পড়া হয়েছে স্যার। প্লাস্টিক পেইন্ট পড়া হয়েছে, এনামেল, এমালশন, ভার্নিশ পড়া হয়েছে স্যার। বার্নিশ, এমালশন পেইন্ট, এনামেল পেইন্ট পড়া হয়নি? ইমালশন পড়ানো হয়েছে। ইমালশন পড়ানো হয়েছে। আর এদিকে ডিস্টেম্পার, হোয়াইট ওয়াশ, এগুলো পড়ানো হয় নাই মনে হয়। না স্যার, এগুলো পড়ানো হয়নি। আচ্ছা, তো আমরা আমাদের কনস্ট্রাকশনে কিন্তু এই কয়েকটা পেইন্টই বেশি ইউজ করতে দেখি। সো আমরা পরের পার্টটা কিন্তু, এই পার্টটা কিন্তু পুরাটাই মনে রাখার পার্ট আর কি, মানে তোমাদের এটার কি কি দিয়ে তৈরি, এর কি কাজ, এভাবে পড়তে হবে। সো ওইটাই বলতেছিলাম যে এই চ্যাপ্টারটা পড়তে গেলে কিন্তু সবকিছু গোলায় যায় আর কি, বিশেষ করে এটা যদি অফলাইনে পরীক্ষা দিতে আর কি। সো সেই হিসেবে লাকি তোমরা। সো দেখো যদি অনলাইন অ্যাসেসমেন্ট হয় তাহলে তো কোশ্চেন হয়তো একটু টেকনিক্যাল হবে, কিন্তু তারপর মুখস্থ করার যে ব্যাপারটা সেটা টোটালি থাকতেছে না আর কি। এনিওয়ে, আমি আজকে শুরু করি অয়েল পেইন্টটা। আমি হয়তো আজকে সবগুলো তো পড়াতে পারবোই না, একটা পড়াতে পারি কিনা দেখি আর কি। অয়েল পেইন্টটা তোমরা পড়ে আসছো। সো অয়েল পেইন্ট সম্পর্কে একটু বলি যে অয়েল পেইন্ট এটা কিন্তু একটা অর্ডিনারি পেইন্ট, এটা কিন্তু খুব একটা ইউজ করা হয় না, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আর অল্প কিছু সুবিধা আছে। এটা খুবই চিপ, এটা মাইনর পারপাজে আমরা ইউজ করে থাকি, মানে ধরো যে কোনো একটা সারফেসে কোনোভাবে যদি পেইন্ট করা লাগে তখন আমরা ইউজ করি আর কি। সো এটার লিমিটেশনসই বেশি। সো অয়েল পেইন্টটা কি বলছে দেখো, অয়েল পেইন্টস ইউজুয়ালি ইউজ হোয়াইট লেড, এখানে আমরা হোয়াইট লেড ব্যবহার করে থাকি অ্যাজ ইটস বেস হিসেবে হোয়াইট লেড ব্যবহার করা হয়। আর হোয়াইট লেডের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল কিন্তু, যেটা তোমাদের প্রথমে বলা হয়েছে যে ওয়েদারিং অ্যাকশনে কিন্তু বেটার না। সো আমরা দেখবো আমাদের অয়েল পেইন্টটা কিন্তু ড্যাম্প কন্ডিশনে বিশেষ করে অয়েল পেইন্টটা সুইটেবল না, লাস্টে আমরা দেখবো আর কি। এবং এইটা বেস হিসেবে হোয়াইট লেড ইউজ করে, আর এইটা 3টা কোটিং ইউজ করা হয়, যেটা বললাম যে একটা হচ্ছে প্রাইমার কোট, একটা আন্ডার কোট, একটা লাস্টলি ফিনিশ কোট। অর্থাৎ কোনো সারফেসে অ্যাপ্লাই করতে গেলে 3 কোটে অ্যাপ্লাই করতে হবে। এইটা প্রাইমার হচ্ছে একদম প্রথম কোটটা, একদম নিচের কোটটা আর কি, তার উপরে আন্ডার কোট এবং তারপরে একটা ফিনিশিং কোট। এই পেইন্টগুলো কিন্তু রেডি মিক্স পেইন্ট না, দিজ আর নট রেডি মিক্স পেইন্ট, এটা তোমাকে বানাতে হবে। এখন এটা কিভাবে বানাবা? মোস্টলি হোয়াইট লেড ইজ ইউজড, যেটা বলা হলো যে বেস হিসেবে হোয়াইট লেড ব্যবহার করা হয়। হোয়াইট লেড এটা তো একটা সলিড, বুঝতেই পারতেছো, এটাকে গ্রাউন্ড করে লিনসিড অয়েলে প্রোভাইড করা হয়। সো আমরা কি করলাম, বেসকে ভেহিকেলের মধ্যে দিলাম, তাহলে একটা পেস্ট আমরা পেলাম। আচ্ছা, দ্য পেস্ট ইজ গ্রাইন্ডেড ফার্দার বাই অ্যাডিং সাম লিনসিড অয়েল অ্যান্ড স্টিয়ারিং দ্য মিক্সচার উইথ উডেন স্টিক। এরপরে যদি তোমার লিনসিড অয়েল আরেকটু লাগে, সেইটা তুমি আরেকটু অ্যাড করে জিনিসটাকে উডেন স্টিক দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা মিক্সচার পেলা, সেটা হচ্ছে হোয়াইট লেডের সাথে লিনসিড অয়েলের মিক্সচার। প্রথম মিক্সচারটা পেয়ে গেলাম, প্রথম মিক্সচারটা হচ্ছে বেজের সাথে ভেহিকেলের, এই যে নিচে আমি দাগাচ্ছি দেখো। এরপরে তোমার ড্রায়ার, ইফ টু বি ইউজ, যদি তোমার ড্রায়ার ইউজ করতে হয়, অবশ্যই ইউজ করতে হয়, কারণ ড্রায়ার ইউজ না করলে অনেক স্লো ডাউন করবে, তুমি পেইন্ট করে অনেক সময় পরে যে তুমি থিন ফিল্ম পাবো, অনেক পরে যে জিনিসটা সেট হবে। সো জিনিসটাকে ফাস্ট করার জন্য ড্রায়ার ইউজ করলাম। এই ড্রায়ারটাকে কি করব, লিনসিড অয়েলের মধ্যে দিব। আমরা কিন্তু ড্রায়ার প্লাস ভেহিকেল এবার পেয়ে গেলাম। প্রথম মিক্সে কিন্তু ভেহিকেলের সাথে বেস, সেকেন্ড মিক্সে ড্রায়ারের সাথে ভেহিকেল,
থার্ডলি তোমার পিগমেন্ট অ্যাড করতে হয়, পিগমেন্টের সাথে ভেহিকেল। এই তিনটা মিক্সকে এবার একসাথে করে তুমি যেইটা পাবা সেটাই কিন্তু অয়েল পেইন্ট। অর্থাৎ এইটা কিন্তু বলা হয়েছে যে আলাদা আলাদাভাবে মিশাইছে ফার্স্টে, যে এই নাও অল দ্য থ্রি পেস্টস মিক্স টুগেদার টু অবটেইন দ্য রিকোয়ার্ড কনসিস্টেন্সি অফ ক্রিম। এই তিনটা মিক্সকে আলাদা আলাদাভাবে মিশিয়ে তুমি অয়েল পেইন্ট পেয়ে গেলা। একসাথে মিশাই নাই কিন্তু, বেজের সাথে পিগমেন্ট এগুলো কিন্তু একসাথে না। ফার্স্টে বেজের সাথে ভেহিকেল, তারপর ড্রায়ারের সাথে ভেহিকেল, তারপর পিগমেন্টের সাথে ভেহিকেল, সবগুলোকে ভেহিকেলের সাথে মিশিয়ে তারপর একসাথে করা হয়েছে। যদি এই যে তুমি তিনটাকে মিশিয়ে যে মিক্সটা পেলা, এটা যদি মনে করো থিন করা লাগে বা তুমি যেই সারফেসে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটাকে যদি তোমার রিকোয়ার্ড কনসিস্টেন্সিতে নেওয়া লাগে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে থিনার অ্যাপ্লাই করতে হবে। থিনার হিসেবে তুমি টারপেন্টাইন অয়েল ইউজ করতে পারো, এটাই বলা হলো। এবার তোমারটা ইউজ করার জন্য রেডি। এই ধরনের পেইন্ট খুবই চিপ এবং খুবই ইজি টু ক্লিন, মানে তুমি যদি পরবর্তীতে এটা উঠাতে চাও এটা খুবই ইজি। ইট ইজ অলসো ক্যারেক্টারাইজড বাই ইজ অফ অ্যাপ্লিকেশন, এটা অ্যাপ্লিকেশন করাটাও খুবই ইজি। এটা হচ্ছে এটা সুবিধা, কিন্তু এটার অসুবিধা হচ্ছে যেহেতু তুমি বেস হিসেবে আগেই বলছি যে ওইটা ইউজ করা যাবে না, সো এটা কিন্তু দেখো যে বিভিন্ন কন্ডিশনে এটা সুইটেবল না। অয়েল পেইন্ট ইজ নট সুইটেবল ফর হিউমিড কন্ডিশনস এন্ড ইট টেকস টাইম টু ড্রাই কমপ্লিটলি। দুইটা অসুবিধা, এই কন্ডিশনে ইউজ করতে পারবা না, আর এটা কিন্তু ড্রাই আউট হতে এর অনেক সময় লাগে, এটাই বলা হয়েছে। আর বিফোর অ্যাপ্লাইং পেইন্টস লিনসিড অয়েল পিগমেন্টস মাস্ট বি অ্যাডেড, এগুলোকে তো আলাদা আলাদাভাবে অ্যাড করতেই হবে, সেটা বললাম। এই হচ্ছে অয়েল পেইন্ট। আমাদের আজকে টাইম শেষ। তোমরা অবশ্যই এটা কোথায় অ্যাপ্লাই করা যায়, কোথায় অ্যাপ্লাই করা যায় না, এবং এটার বানানোর প্রসেসটা এবং তার মধ্যে কি কি থাকে এতটুকু পড়লেই হবে। শর্ট নোট আকারে যদি আসে গুছিয়ে লিখতে হবে জিনিসটা। ওকে, আজকে তোমাদের টাইম শেষ। নেক্সট ক্লাস, হ্যাঁ তোমাদের ক্লাস আছে একটা এখন? কোশ্চেন ছিল স্যার, ল্যাব আছে আমাদের একটা। আচ্ছা, তোমরা বাকিরা চলে যাও। হ্যাঁ, তুমি কোশ্চেনটা করো। স্যার আমাদের ল্যাব ফাইনালে কি স্যার কনক্রিট মিক্স ডিজাইন রিলেটেড থিওরি ক্লাসে যে ম্যাথগুলো করানো হয়েছিল এই টাইপের কোনো ম্যাথ কি আসতে পারে, বা এগুলোকে আমরা